নমস্কার। আমি প্রেমাংশু দাশগুপ্ত। আহ, নিবিড় রাত্রে আসলে আজকে যে বিশেষ কারণে অনেক আগেই শুরু করতে হচ্ছে। এজন্য যাদের যাদের অসুবিধা হচ্ছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এইটুক মানিয়ে নিতে হবে আপনাদের। কেন আমাদেরও কিছু কিছু এমন দায়িত্ব থেকে যায় যে সময়টা রাখতে পারি না। কোনোদিন দেরিতে হয়, কোনোদিন আগে হয়, কখনো কোনো সময়ও হয়। যাই হোক, আজকে একটু আগে শুরু করেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাম্প্রতিককালে রাষ্ট্রপতি ধনখড় এবং মোহন ভাগবতের কিছু বক্তব্য নিয়ে। এই মোহন ভাগবত লোকটা মানে একটু অদ্ভুত ধরনের, মানে এটা হচ্ছে বিজেপি বলবো না, একটা আরএসএস একটা অদ্ভুত ধরনের একটা চরিত্র আছে। তারা দুটো রকম কথা বলে রাখে, দুমুখে দুরকম কথা বলে যখন চাপে পড়ে তখন আমি তো ওইটা বলেছিলাম, এটা ওরা সুবিধার জন্য, এটা ওদের অদ্ভুত একটা রাজনৈতিক একটা মানে একটা ধান্দা বলবেন, অত্যন্ত চতুরতা। এই চতুরতাগুলো ধরা পড়ে আর কি শেষ পর্যন্ত। মানে ওই চালাকির দ্বারা কত দূর কি যাওয়া যায়, সেই একটা বিখ্যাত কথা আছে, সেটার মধ্যে গেলাম না যে চালাকিরা কি হয় না হয়। যাই হোক, যেটা বলছিলাম যে চালাকিটা এরা সবসময় করে, ভাবে নিজেদের প্রচণ্ড চালাক আর কি। দুমুখে দুটো কথা ডিএনএ টিএনএ বলে টলে দেয় আর কি হিন্দু মুসলমান। তারপর কি বলেছে কিছুদিন আগে, কি ভয়ঙ্কর কথাটা বলেছে, ভারতবর্ষ নাকি হিন্দুরা নাকি 1000 বছর ধরে লড়ছে। এই 1000 বছরটা খেয়াল রাখতে হবে যে কেন বলছে আর কি। মুসলমান রাজাদের সুলতানদের এখানে আগমন কোনো ব্যাপার ট্যাপারগুলো আছে, এই জন্য তাদের 1000 বছরটা কথা বলতে হচ্ছে। 1000 বছর নাকি হিন্দুরা নিজেদের মানে লড়াইটা করছে। মানে মানে এখানেও একটা মস্ত বড় গণ্ডগোল আছে। তারা মোগল সাম্রাজ্যকে মুসলমান সাম্রাজ্য বলে, ইংরেজ শাসনকে কিন্তু খ্রিস্টান শাসন বলে না আর কি। কাজেই 1000 বছর ধরে কার শাসন করছে সেটা মুসলমান না, ওটা তো হিন্দুরা লড়ছে। যেহেতু তারা ইংরেজ শাসনকে খ্রিস্টান শাসন বলে না, তখন তো তাহলে কি দাঁড়ালো, তাহলে তো হিন্দুরা তখন তো বিপদগ্রস্ত ছিল না, ইত্যাদি ইত্যাদি। আসলে ধান্দাবাজ ওই আর কি। ইংরেজের সময় তো নিজেদের কোনো স্বাধীনতা আন্দোলনের কোনো ইতিহাসই নেই, বরং দালালি করেছে ইংরেজের আর কি। সেটা ঢাকবার জন্য মাঝে মাঝেই বলতে টলতে হয় আর কি, ওই সঙ্গে আমরা যে ছিলাম আর কি। এখন তো ভয়ঙ্কর দেশপ্রেমী হয়ে গেছে আর কি, সব করা দালাল। এই মানে এই এদের সাবারকার থেকে শুরু করে সব ইংরেজের দালালি করে গেছে এবং দেশপ্রেম সাজার চেষ্টা করছে। যাই হোক, ভগবত কি বললো, 1000 বছর ধরে হিন্দুরা নাকি লড়াই করছে, এবং আরও একটা কথা বলেছে, বাইরে থেকে নয়, আসলে লড়াইটা নাকি ভিতরে। মজার দেখুন, সেটা উত্তর একটা আমাদের ওয়েসি ওই মানে এমএম এর মানে অল ইন্ডিয়া কোটা কি বলে যে ওয়াসি, যিনি সাংসদ একজন, তিনি বলেছেন যে চিন্টুর ঘরে ঢুকে বসে আছে, ওসব কোনো বিপদ টিপদ না, বিপদটা হচ্ছে আসলে মুসলমান। এবং যার জন্য মানে এতদূর পর্যন্ত লোকটা বলেছে এই ভাগবত, যে মাঝে মাঝে যদি আমাদের তরফ থেকে যদি পড়া প্রতিক্রিয়া হয়, কিছু মানে ওই অশান্তি হয়, সেটা খুব স্বাভাবিক, কেন এটা বহুদিন ধরে নাকি হিন্দুরা লড়াই টড়াই করছে আর কি। এবং আর একটা মারাত্মক কথা, সেটা হচ্ছে এই মুসলমানরা যেন আগে রাজা ছিল এখনো রাজা হবে এইরকম যেন ধারণ ধারণা পোষণ টোষণ না করে আর কি। আবার সেটা আবার বলেছে কায়দা করে, ওই যে বললাম ধান্দা দুদিক থেকে রাখা করা। হ্যাঁ, এটা যদি কেউ মুসলমানরা হিন্দুরা ভাবে তাহলেই ভুল, মানে মুসলমানরা ভাবলেও ভুল আর কি। কিন্তু তিনি তো মোটামুটি হিন্দু সুপ্রিমেসির কথা তো সবসময় বলছে, এইটা হিন্দুস্তান হিন্দুদের জায়গা আর কি। সেই সুপ্রিমেসির কথা বলে আবার এখানে একটা ঠেক দিয়ে রাখলো, হিন্দুরা যেন না ভাবে আর কি। আচ্ছা, মুসলমানরা এখানে কোন মানে জায়গার মধ্য দিয়ে মনে হলো যে মুসলমান তাদের সাম্রাজ্য ফিরে পেতে চেয়েছে? তাদের অস্তিত্বের সংকটের মধ্যেই রয়েছে ভারতবর্ষ মানে বিভাজনের পরে। তারা এখানে সংখ্যালঘু, তাদের শাসকের জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই নেই। ভারতবর্ষে কোনো দিন রাষ্ট্রপতি হতে পারে, কোনো দিন প্রধানমন্ত্রী হবে না, কোনো দিন সামরিক বাহিনীর প্রধান হবে না। এইসব তো কতগুলো জায়গায় আছে যে কোনো দিন মুসলমান হবে না, এটা মোটামুটি লিখে দেওয়া যায়, যে করা যাবে না আর কি। কাজেই মুসলমানদের যদি যদি মানে তোমরা যদি মনে করো যে এখানে একটা নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে কোনোদিনই মুসলমানরা সমান মানে ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু এই মুসলমানদের সঙ্গে সতর্কবাণীটা দিয়ে রেখেছে, তারা যেন আগে রাজা ছিল এখনো যেন রাজা হবে, এরা যেন ভাবে না ভেবে থাকে। অর্থাৎ যে অস্তিত্ব কোনো, যে সংকটে কোনো অস্তিত্ব নেই, সেটা নিয়ে এদের সাবধান বাণী আর কি। ওই হিন্দু ক্ষেত্রে হ্যাঁ, যার কোনো অস্তিত্ব নেই, কারণটা কি, নিজেদের সমস্ত কিছু ব্যর্থতা ঢাকতে তাদের এই একটা অদ্ভুত একটা কাল্পনিক একটা বিপদের কথা বলতে হয়। সেই জায়গা থেকে ভাগবত ঠিকই আছে, একেবারে ঠিক আছে, কাপে কাপে ঠিক আছে। সেইখানে রাজীব গান্ধী, আর মাফ করবেন রাহুল গান্ধী, ওই
যেটা আরএসএস নিয়ে প্রচণ্ডভাবে, এই জন্যই রাহুল গান্ধীকে আমি পূর্ণ সমর্থন করি। একটিমাত্র দলের যে আরএসকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে, আর কোনো সবই চুপচাপ থাকে আর কি। মমতা ব্যানার্জির থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে আর যত সব দল আছে সব চুপচাপ থাকে, চুপচাপ থাকে। কিন্তু একটা লোক যে আরএসএস এই বিপদ সম্বন্ধে দেশকে কিন্তু বারবার সাবধান করে যাচ্ছেন, সে হচ্ছে রাহুল গান্ধী। নিরলসভাবে আক্রমণ করে যাচ্ছে, এই একটি ব্যাপারে রাহুল গান্ধীকে সমর্থন না করে উপায় নেই। এটা হলো একদিক। এই হলো আমাদের মোহন ভাগবত। আর একটা চামচা বিজেপি, সেটা আমাদের এখানে রাজ্যপাল ছিল, সে সে এখন গিয়ে, মাফ করবেন, সে লোকটা গিয়ে এখন উপরাষ্ট্রপতি হয়েছে কেন্দ্রে গিয়ে, পুরস্কার এখানে প্রচুর জ্বালাতন করেছে। ওইখানে গিয়ে হঠাৎ মনে হলো যে পার্লামেন্টই শেষ কথা, মানে নির্বাচিত লোকরা, সংবিধানে কোনো দরকার নেই আর কি, সংবিধানে কোনো দরকারই নেই, নির্বাচিত হলেই হলো, সেখানে জুডিশিয়ার কেন এখানে কথা বলবে। মানে মজাটা হচ্ছে আমরাই বিচার করব, আমরাই আইন বানাবো, আমরাই ভোটে জিতে এলেই হলো, তারপর আর কিছু করার নেই। সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের জায়গাটা কোনটা, যে সংবিধানে একটা ধাঁচা আছে, এই আইনগুলো সেই ধাঁচা অনুযায়ী হচ্ছে কিনা সেটা একজনকে দেখতে হবে। একজন তো চেক অ্যান্ড ব্যালেন্সের প্রশ্ন আছে, গণতন্ত্রটা থাকে কোথায়? গণতন্ত্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে সেগুলোই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, যাতে কেউ স্বেচ্ছাচারী না হতে পারে। ধনকর যেটা বলছে, তুমি স্বেচ্ছাচারী হতে হবে আমাকে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা নির্বাচিত, তো সাই শেষ কথা বলবে, এখানে মানে বিচার ব্যবস্থা কোনো কথাই বলবেন না আর কি। অর্থাৎ সংবিধান অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না বিচার দেখার দরকারই নেই আর কি। এখানে একটা কথা, এই লোকটা আপনারা খেয়াল করে দেখবেন, যখন পশ্চিমবঙ্গে ছিল, সে ছিল একটা সাংবিধানিক পদ ছিল, কিন্তু নির্বাচিত ছিল না। উপরাজ্যপালও যে কীভাবে নির্বাচিত হয় আপনারা জানেন, যে ওটা তো সরাসরি জনগণের ভোটে হয় না, এগুলো এমএলএ এমপিদের ভোটে নির্বাচিত হয়। ঠিক আছে, তবু একটা কোথাও একটা ভোটের ব্যাপার আছে, রাজ্যপাল ভোট থেকে চাপিয়ে দেওয়া হয়। সেই লোকটা এইখানে একটা নির্বাচিত সরকারের কিভাবে বিরোধিতা করে গেছে সম্পূর্ণ বেআইনিভাবে, সেগুলোর ইতিহাস এগুলো আছে। ওই যে এটু বিজেপির চরিত্র, এলো আরএসএসের চরিত্র। আমার সুবিধা যেটা, সেটাই নিয়ম। আমার একখানে মনে আছে যে আমাদের, একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি কিন্তু না বলে পারছি না আর কি, আমাদের কিছু বন্ধুবান্ধব, আপনাদের কিছু বন্ধুবান্ধব আমেরিকায় থাকে, তাদের দেখেছি যে আমেরিকানদের থেকে বেশি আমেরিকান হয়ে যায় যখন এই লোকগুলো আবার আমেরিকার নাগরিক হয়ে যায় আর কি। দুর্ভাগ্যক্রমে এদের, আমার কিছু পরিচিত লোক যাদের পশ্চিমবঙ্গে 70-এর দশক, আমরা যেহেতু 60-এর শেষের দিকে ছাত্র, নকশালবাড়ি আমাদের প্রত্যেককে প্রভাবিত করেছিল, ঘোরতর নকশাল ছিল, তারা এখন আমেরিকায় গিয়ে আমেরিকার প্রত্যেকটা যুক্তিকে তারা সমর্থন করে। আমার মনে আছে একটা আমেরিকার দলের সঙ্গে আমার সম্পর্ক নানান কারণে হয়েছিল একটা, তারা কলকাতায় এসেছিলো, এসে যখন আলোচনা হয়েছিল, তারা বললো ইরাক আক্রমণ ঠিক আছে, কিন্তু ইরাকে স্থায়ীভাবে আমেরিকান সৈন্য থাকাটা ঠিক নেই। কিন্তু সেইখানে সেই আলোচনা এই ছেলেটি, যে যাকে চিনি আমি, বাঙালি, যে আমেরিকা প্রতিষ্ঠিত, সে বলছে না, আমেরিকার জন্য যা মঙ্গল সেটাই হচ্ছে যুক্তি, সেটাই ঠিক। মানে ওই যে বললাম, আমেরিকার থেকে বেশি আমেরিকান হয়ে যায় যখন এরা ওই দেশে পৌঁছয় আর কি। ঠিক তেমনি এই আরএসএস আমার পক্ষে যেটা ভালো সেটা হচ্ছে যুক্তি, সেটাই ঠিক, সেটাই। এখানে বসে আমি নির্বাচিত সরকারকে ব্যতিব্যস্ত করে যাব, বেআইনি কাজকর্ম করে যাব, সংবিধানের ক্ষমতার বাইরে গিয়ে অনেক কাজ করে যাব, ও ঠিক আছে। আবার ওখানে গিয়ে বলবে সংবিধানের নির্বাচিত প্রতিনিধিরাই শেষ কথা বলবে। বুঝুন ঠেলা, এই ঠেলা নিয়েই আমরা আপাতত আছি। এই ঠেলাগুলোকে যে আমাদের লড়াই করতে হবে, এটা শুধুমাত্র নির্বাচনের লড়াই নয়, মাঠে ময়দানের লড়াই, আদর্শের লড়াই। এই লড়াইটাই কথাটা ভারত জোড়ো যাত্রার মধ্যে উঠে আসছে। অনেকে মনে করতে পারেন আমি কংগ্রেসের সমর্থক, আপনারা ভাবুন, আমার কিচ্ছু এসে যায় না। যেখানে ভারতবর্ষের মানুষ যেখানে লড়ছে, সেটাই আমার কাছে, এই সরকারটার বিরুদ্ধে যে যেখানে যেমন পারে করে লড়ছে, তাকে আমি পূর্ণ সমর্থন জানাবো। সেই দিক থেকে আমি আবারও বলছি যে লড়াইটা যেখানে আদর্শগত একটা লড়াই কংগ্রেস শুরু করেছে, তার পূর্ণ সমর্থন করছি। আমাদেরও কিন্তু মূল লড়াই, নির্বাচনের লড়াই তো থাকবেই, সেটা একটা লড়াইয়ের একটা অংশ মাত্র। কিন্তু আদর্শের লড়াই, এই যে দ্বিচারিতা, এই যে মিথ্যাচারিতা, এই যে সব যখন যেমন তখন তেমন, এই যে যুক্তির ধারণা আর কি, এইগুলোকে লড়াই কিন্তু আমাদের সব সময় করে যেতে হবে। আমাদের আলোচনার মধ্যে আমরা সেগুলো করার চেষ্টা করি আর কি। হয়তো আমাদের ভুলভ্রান্তি আছে, আমাদের বিচার বিবেচনার মধ্যেও অনেক গলদ আছে, আমাদের ত্রুটি আছে, অনেক কিছুই থাকতেই পারে, কিন্তু মূল সুরটা কিন্তু এটাই যে আমাদের এদেশকে এই লোকগুলোর হাতে ছেড়ে দেওয়া যাবে না। এদের থেকে আমার মুক্তি চাই। সেটা কবে হবে, কেমন করে হবে, সেটা জানেনি, কিন্তু লড়াইটা তো প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে আমাদের চালিয়ে যেতে হবে। সেই লড়াইটার কথা বলার জন্যই এত কথা।
আমি ঘরে বসে আছি, এমন কিছুই কোনো ত্যাগ আমি করছি না, কিন্তু মুখে তো বা সমর্থন তো কোথাও না কোথাও সমর্থনটা তো কাজে লাগে। কে কোথায় কীভাবে লড়ছে তার সমর্থন, আপনার সমর্থন, আমার সমর্থন, সেটা দেশ শক্তি যোগায়। কালকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, কাল না পরশু একজনের সঙ্গে কথা হচ্ছিল, ধরুন আমরা যে কমিউনিস্ট পার্টি যেগুলো করে তারা দেখুন প্রায় অস্তিত্ব নেই, সিপিএম, সিপিআই, সিপিআইএমএল। আমরা যারা অন্য ধরনের একটা তৃতীয় ধারা যারা মানে রয়েছি, আমরা যারা কোনো দলে নেই কিন্তু লিবারেল উদারনৈতিক নীতিকে, বামপন্থা, মার্ক্সবাদের তত্ত্বগুলো সমর্থন করি, এরকম তো আমাদের একটা বিশাল অংশ রয়েছে, কিন্তু আমরা তো বিচ্ছিন্ন। যখন আমরা কোনো কারণে, ধরুন একটা সিনেমা দেখতে গেলাম, যেখানে এখানে একটা সিনেমার আয়োজন করে কস্তুরীরা, আপনার নাম শুনেছেন কস্তুরী, যে সিনেমা করে, সেখানে গেলে যখন 50টা লোক আমরা এক হই, তখন বুকে বল আসে, কিছুই নেই আমাদের, মাত্রই 50টা লোক, কিন্তু তবু মনে হয় সমমনোভাবা সম্পন্ন মানুষ আমরা কিছু আছি। এই যে সিপিএম, সিপিআইয়ের কিচ্ছু নেই, কিন্তু বুঝি তারা কোথা থেকে জোর পায়, যখন একটা সভা ডাকে 1000 লোক হলো, মানে এই এত লোক আমাদের আছে। 1000 লোক কিচ্ছু না, ভারতবর্ষে 140 কোটি ছুতে চলেছে, 140 কোটি লোকের কাছে 1000 লোকটা কিছু নয়। তবু মনে হয় এই তোমার পাশে আছে, এই তো দুজনকে তো পাচ্ছি যারা আমাদের সঙ্গে সমমনোভাবাপন্ন, হয়তো সেভাবেই তারা শক্তি খোঁজে, আপনিও আমি সত্যি সেইভাবেই খুঁজবি। হয়তো আমাদের লোক, আমাদের কথা কণ্ঠস্বর বেশি দূর পৌঁছয় না, কিন্তু বলতে তো হয়, শোনেও তো কেউ কেউ, আলোচনাও তো করি আমরা, আমরা নানানভাবে ভাবনা চিন্তা করি, কোথাও আমাদের মেলে না, কোথাও আমাদের মেলে, কিন্তু একটা জায়গায় আমাদের অবশ্যই মেলে, একটা শোষণমুক্ত সমাজের কথা, যেখানে মানুষ মানুষকে অত্যাচার করবে না, এরকম একটা সমাজের কথা তো আমরা সবাই ভাবি। ওই একটি জায়গা তো ঠিক আছে, সেটা করতে হলে বর্তমান যে শাসন ব্যবস্থা চলছে তাকে আমাদের প্রতিরোধ করতেই হবে। সেই প্রতিরোধটা মূলত কিন্তু আদর্শগতভাবে। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।